মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রতিশ্রুতির ফুলছড়ি। জয়ী হলে মন্ত্রিসভায় বিরোধীদের জায়গা দেওয়ার ঘোষণা কামালার। নিরাপত্তা সুবিধার ওপর আয়কর বাতিল করবেন ট্রাম্প। তাইওয়ানে সামরিক সহায়তা প্রদান থেকে মার্কিন প্রশাসনকে বিরত থাকার আহ্বান চীনের। অভ্যন্তরীণ ইস্যুতে নাক না গলানোর হুঁশিয়ারি। নিজেদের স্বার্থের বাইরে যুক্তরাষ্ট্র কখনো কোনো দেশকে সমর্থন করে না, দাবি রাশিয়ার। কিয়েভের ব্যর্থতার জন্য পশ্চিমাদের দোষেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। অন্য প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে বিরোধী দল থেকে মন্ত্রিসভায় সদস্য করা হবে বলে জানিয়েছেন কামালা হ্যারিস। চূড়ান্ত মনোনয়ন পেয়ে রানিং মেট টিম ওয়ালজকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো সিএনএন-এর সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এদিকে রয়টার্সের নতুন জরিপ বলছে জনপ্রিয়তায় ট্রাম্পের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে আছেন কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এ দেয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। নির্বাচিত হলে বিরোধী দল থেকে তার মন্ত্রিসভায় সদস্য নিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তন, অভিবাসন, অর্থনীতি, দ্রব্যমূল্য, ভূ রাজনীতি সহ নানা ইস্যুতে কথা বলেন জ্যামাইকান ভারতীয় বংশোদ্ভূত কামালা। 53 বছর বয়সী সিএনএন-এর প্রধান রাজনৈতিক প্রতিবেদক ডায়ানা ব্যাশের নানা প্রশ্নের সাবলীল জবাব দেন 59 বছর বয়সী কামালা। সাক্ষাৎকারে হ্যারিসের সঙ্গে ছিলেন তার রানিং মেট মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে গিয়ে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম প্রস্তাব করলে গেল সপ্তাহে দলের সম্মেলনে হ্যারিসই পান চূড়ান্ত মনোনয়ন। এরপর পাল্টে যায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার হিসেব নিকেশ। বাইডেনের চেয়ে যেখানে ট্রাম্প এগিয়েছিলেন সেসব জায়গায় ট্রাম্পকে ছাড়িয়ে যাচ্ছেন কামালা। তাকে ঘিরে ভোটারদের মধ্যে দেখা দেয় এক নতুন উৎসাহ, বাড়তে থাকে জনপ্রিয়তা। সাম্প্রতিক এক জরিপে আবারও এগিয়ে গেলেন কামালা হ্যারিস। এবার ট্রাম্পের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে রয়েছেন হ্যারিস। বৃহস্পতিবার রয়টার্স পরিচালিত সবশেষ জরিপে দেখা গেছে কামালা হ্যারিসের জনপ্রিয়তা 45% আর ট্রাম্পের 41%। নারী ও হিস্পানিক ভোটারদের কাছেও 13 পয়েন্টে এগিয়ে তিনি। নতুন জরিপে দেখা গেছে নারী ও হিস্পানিক ভোটারদের মধ্যে কামালা হ্যারিসের জনপ্রিয়তা 49% আর ট্রাম্পের জনপ্রিয়তা 36%। এর আগে গত জুলাইয়ে একই সংস্থার জরিপে কামালা 9 পয়েন্টে ট্রাম্পের চেয়ে এগিয়েছিলেন। গত এক মাসে তিনি 4% ব্যবধান বাড়িয়েছেন। তবে শ্বেতাঙ্গ ও পুরুষ ভোটারদের জনমতে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে কামালার চেয়ে 2 পয়েন্টে এগিয়ে রয়েছেন ট্রাম্প। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 7টি দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিন, পেনসিলভেনিয়া, জর্জিয়া, অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, মিশিগান ও নেভাদায় ট্রাম্পের জনপ্রিয়তা 45% আর কামালার 43%। সিএনএন-এ ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাক্ষাৎকার নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, হ্যারিস একা না গিয়ে তার রানিং মেটকে সঙ্গে নিয়েছেন এবং সাংবাদিক অনেক নমনীয় প্রশ্ন করেছেন। এদিন ট্রাম্প মিশিগানে তার নির্বাচনী প্রচারণা চালান। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের শ্রমজীবী মানুষের জন্য বাড়তি আয় ও সামাজিক নিরাপত্তা সুবিধার ওপর আয়কর বাতিলের ঘোষণা দিয়েছেন তিনি। এমনকি দেশটিকে পৃথিবীর ক্রিপ্টোকারেন্সির রাজধানীতে পরিণত করার অঙ্গীকারও করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন নির্বাচনের প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য এবার সীমিত আয়ের মানুষ, প্রবীণ নাগরিক আর ডিজিটাল মুদ্রার ব্যবসায়ীরা।
to deduct major newborn expenses. ভোট গ্রহণের দিনক্ষণ ঘনিয়ে আসার আগে ট্রাম্পের প্রচারণায় গুরুত্ব পাচ্ছে সামাজিক নিরাপত্তা ও আয়কর বাতিলের মতো বিষয়ও। স্থানীয় সময় বৃহস্পতিবার মিশিগান অঙ্গরাজ্যের পটারভিল শহরের এক আয়োজনে ট্রাম্পের ঘোষণা, নির্বাচিত হলে নির্দিষ্ট আয়ের শ্রমজীবী নাগরিক ও প্রবীণদের আরও সহায়তা দিতে প্রস্তুত তিনি। এছাড়া রিপাবলিকানদের আমলেই যুক্তরাষ্ট্র রাশিয়ার চেয়ে আরও বেশি প্রভাবশালী হবে বলেও আশার বাণী শোনান খেয়ালি রাজা হিসেবে পরিচিত ট্রাম্প। Starting on day one, I will approve new drilling, new pipelines, new refineries, new power plants, new reactors, and we will slash the red tape. We will get the job done. We will create more electricity. ট্রাম্পের নানা প্রতিশ্রুতিতে উঠে আসে ডিজিটাল মুদ্রা, ক্রিপ্টোকারেন্সির কথাও। বিভিন্ন দেশে নিষিদ্ধ হলেও যুক্তরাষ্ট্রকেই এই মুদ্রার রাজধানী বানাতে চান ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গ। নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এক ভিডিওতে ট্রাম্প বলেন, যারা নাগরিকদের ব্যবসা থেকে বিরত রাখতে চায় তাদের রুখে দেবেন তিনি। তবে কাদের উদ্দেশ্যে ট্রাম্প এমন হুঁশিয়ারি দিয়েছেন তা ওই বক্তব্যে স্পষ্ট করেননি। মৌসুমী সাথী, সময় সংবাদ। তাইওয়ান চীনের অংশ এবং চীন অবশ্যই ঐক্যবদ্ধ হবে, এমনটাই জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মার্কিন প্রধান নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে এক আলোচনায় এ মন্তব্য করেন ওয়াং। চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নতুন মোড় দিতে প্রথমবারের মতো চীন সফরে যান সুলিভান। এ সময় চীনের সঙ্গে তাইওয়ান ও ফিলিপিন্সের সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে চড়াই উতরাই লেগেই রয়েছে। হিসেবের খাতা মেলাতে গেলে দেশ দুটির মধ্যে মিত্রতার তুলনায় দ্বন্দ্বের পাল্লাই ভারী। তবে চলমান উত্তেজনার মধ্যেও বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার এই শীতল সম্পর্কে উষ্ণতা নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে উভয় দেশ। সম্প্রতি এই উদ্দেশ্যেই মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান চীন সফরে যান। সুলিভানের চীন সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনা সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকজনের সঙ্গে তার আলোচনা হয়। এতে দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা, তাইওয়ানকে চীনের দখলে আনার চেষ্টা, রাশিয়ার সামরিক ঘাঁটিতে চীনের সহায়তা প্রদান এবং গাজায় যুদ্ধবিরতির মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চীন জানায়, মার্কিনদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চীন সবসময় রাজি থাকলেও তাইওয়ান ও ফিলিপিন্সের বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তাইওয়ানকে সামরিক সহায়তা প্রদান থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকারও আহ্বান জানায় চীন। একই সঙ্গে দক্ষিণ চীন সাগর বিষয়ে ফিলিপিন্সকে উস্কানি না দেওয়ার তাগিদ দেওয়া হয়। এদিকে ফিলিপিন্সের সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে তা শেষ পর্যন্ত বজায় রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিপিন্সের যে কোনো আইনি অধিকার রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতিও দেয় দেশটি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নিজেদের স্বার্থের বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র কখনো কোনো দেশকে সমর্থন করে না। স্বার্থ আছে বলেই ইউক্রেন ও ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন, এমনটাই বলেছেন জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি। এদিকে কিয়েভের ব্যর্থতার জন্য পশ্চিমাদের দোষেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। রুশ ইউক্রেন সংঘাত শুরুর পর থেকে কিয়েভকে সামরিকভাবে সহযোগিতা করে যাচ্ছে ওয়াশিংটন। এ কারণেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সাপে নেউলে। পাল্টাপাল্টি হুঁশিয়ারিও দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই ধারাবাহিকতায় এবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বললেন রুশ প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি। বৃহস্পতিবার ইউক্রেনে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে তিনি বলেন, নিজেদের স্বার্থের বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র কখনো কোনো দেশকে সমর্থন করে না। নিজেদের স্বার্থে ইউক্রেন আর ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। একই সঙ্গে সমরাস্ত্র নিয়ে দ্বিমুখী প্রভাব বিস্তার করতে চায় বলেও তিনি দাবি করেন। এর আগে বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ রাজনৈতিক প্রতিনিধি রবার্ট উড বলেন, জাতিসংঘের কোনো সদস্য নিজেদের সীমান্তে সন্ত্রাসী সংগঠনের প্রতিদিন হামলা, হত্যাকাণ্ড এবং নিজেদের হাজারো বাসিন্দাকে বাস্তুচ্যুত করার বিষয়টি সহ্য করবে না। মূলত তিনি ইসরায়েল লেবানন সীমান্তে পাল্টাপাল্টি হামলা নিয়ে নেতানিয়াহু বাহিনীর পক্ষ নিয়েছিলেন। এ সময় তিনি হিজবুল্লাহর হামলার কারণে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে সংঘাত শুরুর শঙ্কা প্রকাশ করেন। মূলত তার কথার জেরেই রুশ প্রতিনিধি যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণ নিয়ে কথা বলেন। এদিকে ইউক্রেনও ছেড়ে কথা বলছে না বাইডেন প্রশাসনকে। বৃহস্পতিবার ব্রাসেলসে আয়োজিত ইউরোপিয়ান কাউন্সিল ভবনে সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিয়েভের ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্রনীতি দায়ী। কারণ হিসেবে তিনি বলেন, ইউক্রেনের গভীরে ওয়াশিংটনের অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা জটিলতা রয়েছে। পশ্চিমারা কিয়েভকে ক্ষেপণাস্ত্র দিলেও তা দিয়ে মস্কোর গভীরে হামলা চালানোতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাই তার দাবি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার উপর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। এর আগে চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও একই দাবি করেছিলেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে রুশ সরকারের কাছে অবৈধভাবে মার্কিন যুদ্ধ সরঞ্জাম বিক্রির অভিযোগে সন্দেহভাজন হাঙ্গেরির একজন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, অভিযুক্ত ব্যক্তি রুশ সরকারের কাছে 200টি রেডিও প্রযুক্তি রপ্তানি করেছেন। তারা আরও জানান, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনারা এই রেডিও প্রযুক্তি ব্যবহার করছে, আর তাতে আড়ি পাততেই এই সরঞ্জাম নিতে চায় মস্কো। নাদিম মারজান, সময় সংবাদ। ক্রোয়েশিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুন নেভাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন 300-র বেশি দমকল কর্মী। রোববার শুরু হওয়া এই দাবানলে এ পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 700 হেক্টর এলাকা। আগুনের লেলিহান শিখায় জ্বলছে চারপাশের জঙ্গল, পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত 700 হেক্টর এলাকা। আগুন নেভাতেই হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। এমন দৃশ্যেরই মুখোমুখি হতে হয় ক্রোয়েশিয়ার পর্যটন অঞ্চল স্প্লিট সংলগ্ন পাহাড়গুলোতে। দমকল বাহিনী জানায়, স্থানীয় সময় রোববার বজ্রপাতের ফলে জার্নভনিকা এলাকার কাছে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে এই আগুন নিয়ন্ত্রণে এলেও বুধবার আবারও তা ছড়িয়ে পড়ে। এর জন্য দমকা বাতাসকেই দায়ী করছেন তারা। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর 300-র বেশি সদস্য। রাত দিন নিরলস পরিশ্রমের পর অবশেষে বৃহস্পতিবার নিয়ন্ত্রণে আসে এই দাবানল। ক্রোয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই শহরটি পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয়। তবে গত মাস থেকেই তাপমাত্রায় পরিবর্তন দেখা যাচ্ছে শহরটির। পরিবর্তিত এই তাপমাত্রার কারণেই দেখা দিয়েছে ভয়ঙ্কর দাবানল। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মুকেশ আম্বানিকে ছাড়িয়ে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি। বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে সম্পদশালী সুপারস্টার শাহরুখ খান। সম্পত্তির পরিমাণ 7,300 কোটি রুপি। মুকেশ আম্বানিকে ছাড়িয়ে ভারতের শীর্ষ ধনী তালিকায় উঠে এসেছেন গৌতম আদানি। পাশাপাশি অভিনয় জগতের ধনীদের তালিকায় শীর্ষে বলিউড সুপারস্টার শাহরুখ খান। 2024 সালের হরুন ইন্ডিয়া রিচ লিস্টে গৌতম আদানি ও তাঁর পরিবারের মোট সম্পদ 11,60,000 কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়, গত এক বছরে গৌতম আদানির সম্পদ 95% বেড়েছে। অন্যদিকে চলতি বছরের হিসাব অনুযায়ী শাহরুখ খানের সম্পদের পরিমাণ ভারতীয় মুদ্রায় 7,300 কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস ও ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্স থেকে হওয়া আয় শাহরুখকে এই তালিকায় জায়গা করে দিয়েছে। মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট ফার্মের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার আদালতের লিখিত নির্দেশ হাতে পেয়ে এক্সে একটি পোস্ট করে স্টারলিংক জানায়, ব্রাজিলে সব ধরনের আর্থিক লেনদেন বন্ধ করা হয়েছে। সুপ্রিম কোর্টের একটি সূত্র রয়টার্সকে জানায়, স্টারলিংকের নিষেধাজ্ঞা রায়ের দিন আদালতে প্রতিষ্ঠানটির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মূলত স্টারলিংকের কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ দিতে না পারার ব্যর্থতার কারণে অর্থদণ্ড দেওয়া হয়। সেটাও পরিশোধ না করায় ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন আদালত। দেখছেন আন্তর্জাতিক সময়। কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বেড়েছে তরুণদের মধ্যে। বিশেষ করে জেনারেশন জি এর মধ্যে এর ব্যবহারের প্রবণতা সবচেয়ে বেশি। সম্প্রতি স্যামসাং ইলেকট্রনিক্সের একটি জরিপে তথ্য উঠে এসেছে। দি 2024 AI মনিটর ইফেক্ট নামের প্রতিবেদনের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি AI ব্যবহার করেন দক্ষিণ কোরিয়ার তরুণরা। দেশটির 80% তরুণ সহযোগী ও নির্ভরযোগ্য টুল হিসেবে AI ব্যবহার করছেন। তালিকায় আছেন জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের তরুণরাও। জরিপে 5 দেশের 5,048 তরুণ অংশ নেন। তাদের মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে ছিলেন 1,021 জন। জাপানে ধানের সংকট কাটাতে তাপ প্রতিরোধী ধান চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর বৈরী আবহাওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় এবং দাবদাহের কারণে উৎপাদন কমে যাওয়ায় দেশটির খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাপ প্রতিরোধী ধানের নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে এই সংকট মোকাবিলার চেষ্টা চলছে। এর মাধ্যমে শুধু উৎপাদন বাড়ানো নয় বরং ভবিষ্যতের তাপমাত্রা বৃদ্ধির প্রভাব থেকে ধান চাষকে সুরক্ষিত রাখার পরিকল্পনা করা হয়েছে। সুপারমার্কেটের তাকগুলো প্রায় খালি, আর যে চালের কিছু বস্তা আছে তার দাম অনেক বেশি। জাপান তার খাদ্যের 60% বেশি আমদানি করে, তবে চাল এ তালিকার বাইরে। ধান জাপানের এমন একটি প্রধান খাদ্যশস্য যা উৎপাদনে সবসময় স্বয়ংসম্পূর্ণ ছিল দেশটি। তবে দাবদাহের কারণে ধানের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
জাপানে চালের সংকট কাটাতে তাপসহনীয় নতুন জাতের ধান চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে। গত বছরের চরম দাবদাহ এবং খরার কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ধানের উৎপাদন কমে গিয়ে মজুদ 25 বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে। তাই তাপমাত্রা সহনশীল ধানের জাত উদ্ভাবনে এগিয়ে আসছে দেশটির সাইতামা প্রদেশ, যা জাপানের সবচেয়ে উষ্ণতম অঞ্চলগুলোর একটি। এবছর পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে এমিহোকোরো নামের একটি নতুন ধানের জাত, যা উচ্চ তাপমাত্রার মধ্যেও ভালো ফলনের ক্ষমতা রাখে। গবেষকদের দাবি, এই জাত আগের তুলনায় কঠিন পরিস্থিতিতেও ভালো মানের ফসল দিতে সক্ষম। তারা আশা করছেন এই জাতের ধান শুধু উৎপাদন বাড়াতেই নয়, বরং ধানের গুণগত মানও বজায় রাখতে পারবে। দিন দিন গরম বাড়ছে, যা দেখে মনে হচ্ছে তাপমাত্রা সহনশীল ধানের জাত ছাড়া ধান চাষ করা খুবই কঠিন হয়ে পড়বে। তাপসহনীয় ধানের এই নতুন উদ্যোগ হয়তো জাপানকে ভবিষ্যতের সংকট থেকে রক্ষা করতে পারে। তবে এ উদ্যোগ কতটা সফল হয় তা দেখতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। কাকুলি আখতার, সময় সংবাদ। বর্ণাঢ্য আয়োজনে পর্তুগালের রাজধানী লিসবনে জন্মাষ্টমী উদযাপন করেছে দেশটিতে বসবাসরত সনাতন ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি হিন্দু কমিউনিটি ইন পর্তুগালের আয়োজনে লিসবন পরিণত হয় মিলন মেলায়। অনুষ্ঠান জুড়ে ছিল কৃষ্ণ অভিষেক, জন্মাষ্টমী পূজা, ভজন ও আরতি সহ নানা আনুষ্ঠানিকতা। পর্তুগালে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর, সচিব সহ অন্য কর্মকর্তারা। আন্তর্জাতিক সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রতিশ্রুতির ফুলছড়ি। জয়ী হলে মন্ত্রিসভায় বিরোধীদের জায়গা দেওয়ার ঘোষণা কামালার। নিরাপত্তা সুবিধার ওপর আয়কর বাতিল করবেন ট্রাম্প। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপরে দেখবেন সময় সংবাদ। সঙ্গে থাকুন সময়ের।